ওয়েলকাম স্টুডেন্টস। আমরা তোমাদের ক্লাস 10-এর জিওগ্রাফিতে একদম প্রথমে একটা ক্লাস করেছি। সেখানে আমরা আলোচনা করেছি তোমাদের প্রথম যে বিষয়টা রয়েছে, একদম প্রথমে মানে তোমাদের বইয়ের প্রথম যে টপিক, সেটা হচ্ছে নদীর দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ। এবং সেখানে আমরা দেখেছিলাম যে নদীগুলো কিভাবে তাদের কাজকর্ম করে, অর্থাৎ উচ্চ গতিতে ক্ষয় এবং নিম্ন গতিতে সঞ্চয়, এই হচ্ছে নদীর প্রধান কাজ, এবং মধ্যগতিতে বহন কার্যও করে থাকে। এবং তার প্রক্রিয়াগুলো কি কি, আর সঞ্চয় কার্যের ফলে এবং ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়, তো সেই ক্লাসে আমরা ক্ষয় কার্যের ফলে ভূমিরূপগুলো ডিসকাস করেছি। এক মিনিট, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, আমি রেকর্ডিং আছি স্যার এই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের ওই রেকর্ডিং। হ্যাঁ, ওকে ওকে। তো আমরা ক্ষয় কার্যের ফলে ভূমিরূপগুলো দেখেছি। সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ দেখা যায় নদীর, সেগুলোকে নিয়ে আজকে একটু ডিসকাস করব। এবং তারপরে নদীর সম্পর্কে আরো কিছু অ্যাসপেক্ট রয়েছে, আরো কিছু পার্সপেক্টিভ রয়েছে, সেগুলোও আমরা আলোচনা করব। তো সঞ্চয় কার্যের ফলে নদীতে যে ভূমিরূপগুলো তৈরি হয়, তার মধ্যে এক নাম্বার রয়েছে পলল ব্যাজনী, তারপর পলল শঙ্কু, আমরা সঞ্চয় কার্যের ফলে দেখতে পাই স্বাভাবিক বাঁধ, তারপর প্লাবন ভূমি, নেক্সট আমরা দেখতে পাই বদ্বীপ, আমরা দেখতে পাই অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এই যে ভূমিরূপগুলো তৈরি হয়, এগুলো সবই আমরা দেখি সঞ্চয় কার্যের ফলে গঠিত। তো তোমাদের বইতে এইগুলো তোমরা পয়েন্ট করে করে বিস্তারিত পাবে, কিন্তু বইয়ের ভাষায় না লিখে এগুলোকে তোমাদের নিজের ভাষায় ব্যবহার করতে হবে এবং নিজের ভাষায় বোঝাতে হবে, লিখতে হবে। শুধু কি কি ভূমিরূপ দেখা যায় সেইটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এগুলো এক্সপ্লেন করাটা খুবই সোজা জিনিস। যেমন দেখো, পলল ব্যাজনী, যখন কোনো একটা নদী পার্বত্য প্রবাহ ছেড়ে সমভূমি প্রবাহে অবনত হয়, মানে পাহাড় থেকে সমভূমিতে এসে প্রবাহিত হতে শুরু করে, তখন আমরা দেখতে পারবো কি, হঠাৎ করে নদীর গতিপথ, জলের যে প্রবাহ, সেটা স্লো হয়ে যায়। কারণ পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢাল বেয়ে যখন নদী ওপর থেকে নিচের দিকে নামে, তখন স্লোপটা বেশি থাকে বলে সেখানে স্পিডটাও নদীর জলের বেশি থাকে। কিন্তু যখন সেটা সমভূমিতে এসে নামবে, তখন সমভূমির ঢালটা কমে যাওয়ার জন্য তার গতিবেগও কমে যায়। গতিবেগ কমে গেলে সে সেই ভারী পাথর যেগুলোকে এতক্ষণ ধরে প্রবাহিত করছিল জলের সাথে, সেইগুলোকে আর প্রবাহিত করতে পারবে না, সেগুলোকে পর্বতের পাদদেশীয় অংশে জমা করে এগিয়ে চলে যাবে। তো সেই ভারী পাথরগুলো সেগুলোকে পর্বতের পাদদেশীয় অঞ্চলেই জমা করবে, এবং নদীটা তার বোঝাটাকে লাঘব করবে, করে সেই নদীটা এগিয়ে চলে যাবে। এইভাবে পর্বতের পাদদেশীয় অঞ্চলে আমরা একটা পাথুরেময় ভূমি দেখতে পাই। সেই পাথুরেময় ভূমিটা এর আকার আকৃতির ওপর ডিপেন্ড করে, যেটাকে পলল ব্যাজনী বলা হবে নাকি পলল শঙ্কু বলা হবে। তো এটা যদি পলল ব্যাজনী, মানে
বেজনি বলতে পাখার সাথে তুলনা করা হচ্ছে। এটা যদি পাখার মতন শেপ হয় তাহলে সেটাকে পলল বেজনি বলা হবে, কিন্তু এটা যদি শঙ্কু আকৃতির হয়, সামনের দিকটা একটু সূচালো মতন এগিয়ে যায়, তাহলে এটাকে পলল শঙ্কু বলা হবে। তো এই যে পলল বেজনি এবং পলল শঙ্কু, এদের গঠন প্রক্রিয়া প্রায় সমান, কিন্তু কিরকম দেখতে হচ্ছে তার স্ট্রাকচারটা জিওমেট্রিক জ্যামিতিক গঠনের ওপর ভিত্তি করে হয় তাকে পলল শঙ্কু বলবে, না হয় তাকে পলল বেজনি বলা হবে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। স্বাভাবিক বাঁধ বলতে কি বোঝাবে? নদীতে যখন বন্যা হয়, নদীর জলের মধ্যে যে পলিগুলো মিশ্রিত অবস্থায় থাকে, সেই পলি নদীর জল যখন দুদিকে উপচে বেরিয়ে যাবে বন্যার ফলে, সেই মিশ্রিত পলিগুলো নদীর জলের সাথে দুদিকে বেরিয়ে যায়। কিন্তু সেই পলিগুলোর মধ্যে যেগুলো একটু ভারী, অপেক্ষাকৃত ভারী হয়, সেগুলো খুব বেশি দূরবর্তী স্থানে যেতে পারে না, সেগুলো নদীর জলের সাথে নদীর আশেপাশের অঞ্চলেই জমা হতে দেখা যায়। এবং নদীর দুই পাড়ে সেই পলি জমা হয়ে সেই পলির দ্বারা একটা উঁচু ভূমি তৈরি করে ফেলে। সেটা স্বাভাবিক বাঁধের মতন, মানে নদীর বন্যার হাত থেকে বাঁচানোর জন্য নদী স্বাভাবিকভাবেই এই বাঁধ তৈরি করে নেয়, দুটো পাড়কে উঁচু বানিয়ে নেয়। এই পাড়কেই বলা হয় স্বাভাবিক বাঁধ, কারণ নদী নিজেই তৈরি করছে, এটা স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, ন্যাচারালি তৈরি হচ্ছে, তাই এটাকে ন্যাচারাল লিভি বা স্বাভাবিক বাঁধ বলা হয়। এবার এই যে বন্যার ফলে নদীর দ্বারা যে পলিগুলো দুদিকে বেরিয়ে গেল, দুদিকে ছাপিয়ে বেরিয়ে গেল, সেই পলিগুলো আশেপাশের এরিয়াতে জমা হতে থাকবে, এবং যখন নদীর জলটা বাষ্পীভূত হয়ে যাবে, পলিগুলো তো এখানেই জমা হয়ে থাকবে। সেই কারণে দেখা যাবে যে আশেপাশের অঞ্চলে নদীর পলি দ্বারা তৈরি হওয়া একটা সমভূমি তৈরি হয়ে গেছে, যেটাকেই বলা হয় প্লাবন ভূমি। এটাকেই আমরা বলি কি? প্লাবন ভূমি, যেটা প্লাবনের দ্বারা অর্থাৎ বন্যার দ্বারা তৈরি যে ল্যান্ড, যে ভূমি, তাকেই বলা হয় প্লাবন ভূমি। অর্থাৎ বন্যার সময় নদীর জলের সাথে যে পলি মিশ্রিত অবস্থায় থাকে, সেগুলো আশেপাশের অঞ্চলকে প্লাবিত করে এবং পলিগুলো সঞ্চিত হয়, এবং তার দ্বারা যে ভূমি তৈরি হয় সেটাই প্লাবন ভূমি। তার মানে বন্যার যে শুধু সাইড এফেক্ট, ব্যাড এফেক্টই আছে তা নয়, বন্যার কিছু সুপ্রভাবও আছে, যেমন এই প্লাবন ভূমি তৈরি হওয়া। প্লাবন ভূমি তৈরি হলে তাতে নতুন নতুন মিনারেলস অ্যাড হচ্ছে বলে সেখানে চাষবাসের উপযুক্ত পরিবেশ তৈরি হবে, চাষবাস ভালো হবে। তাহলে দুটো পয়েন্ট এখানে দেখে নিলে, স্বাভাবিক বাঁধ কি এবং প্লাবন ভূমি কি। এরপর বদ্বীপটাতে আমি পরে আসছি, আগে অশ্বক্ষুরাকৃতি হ্রদটার সম্পর্কে দেখে নাও। এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ তোমরা নাম শুনে থাকবে, যে নদীর দ্বারা তৈরি হওয়া এক ধরনের লেক বা হ্রদ। যখন নদী তার গতিপথে আঁকাবাঁকা প্রবাহিত হয়, আঁকাবাঁকা প্রবাহিত হতে থাকে, তখন নদীর জল ধাক্কা, এই দিক থেকে ধরো জলটা এইভাবে যাচ্ছে, গিয়ে এই দিক থেকে গিয়ে এখানে ধাক্কা লাগছে, আবার এইদিকে ধাক্কা লাগছে, এখানে ধাক্কা লাগছে, এখানে এইভাবে বেরিয়ে যাচ্ছে। এইভাবে নদীর জল যত এই পার্শ্বে ধাক্কা তৈরি করবে, এই পার্শ্ববর্তী অঞ্চলটাতে ধাক্কা মারবে, এদিকটা আরো বেঁকে যাবে, এবং তার অপোজিটে পলি জমা হতে থাকবে, কারণ এদিকে জলের প্রবাহটা তেমন দেখা যাবে না। একইভাবে এটা এসে এইখানে ধাক্কা মারবে, এদিকটা বেঁকে যাবে। তাই আলটিমেটলি দেখা যাবে যে নদীর জলের ধাক্কাতে নদীটা আরো বেশি এঁকে বেঁকে প্রবাহিত হতে শুরু করেছে। এইভাবে এঁকে বেঁকে নদীর জলটা এগিয়ে যেতে শুরু করবে। তো যত সময় যাবে নদীটা আরো তত বাঁক নিতে শুরু করবে, আরো এই দিকে ধাক্কা, এদিকে ধাক্কা, এবং এইভাবে প্রবাহিত হওয়ার ফলে এই বাঁক আরো তীব্র হবে, তীব্র থেকে তীব্রতর হবে, নদী এইভাবে বাঁক নিয়ে নিয়ে এগোবে। এবার যখন এই দিকে জলটা এসে কন্টিনিউয়াসলি ধাক্কা মারতে থাকবে, এই পোর্শনটা, যে মুখটায় গিয়ে ধাক্কাটা লাগছে, সেই পোর্শনটা আরো আস্তে আস্তে এগোতে এগোতে একটা সময় কি হবে, এই দুটো পার্শ্ব একে অপরের সাথে
জুড়ে যাবে, এই দুটো পার্শ্ব একে অপরের সাথে জুড়ে গিয়ে নদীটা সোজা প্রবাহিত হয়ে চলে যাবে, জলটা সোজা প্রবাহিত হয়ে বেরিয়ে যাবে এবং এর পার্শ্ববর্তী এই যে রাস্তাটা ছিল নদীর পূর্বে, সেই রাস্তাটা কি হবে, এখানে অবশিষ্ট অংশরূপে পড়ে থাকবে। অর্থাৎ এরকম দেখতে হবে, এই নদীটা এইভাবে সোজা বেরিয়ে যাচ্ছে এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চলটা ছিল, এখান থেকে নদীটা পূর্বে প্রবাহিত হতো, সেটা বিক্ষিপ্ত হয়ে গেল, নদীর থেকে সেপারেট হয়ে গেল এবং নদীর পাশে অবস্থান করছে। এটা অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে এটাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা অক্সবো লেক বলা হয়। নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া এরকম লেককে অক্সবো লেক বলে। আমাদের ভারতবর্ষের সব থেকে বড় অক্সবো লেক হচ্ছে কানওয়ার লেক, এটা বিহারে অবস্থিত। কানওয়ার লেক বেগুসরাই ডিস্ট্রিক্টে অবস্থিত বিহারে, এবং এই লেকটা গন্ডক নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়েছে। ওকে, তাহলে অশ্বক্ষুরাকৃতি হ্রদটাও তোমাদের ক্লিয়ার হলো। পরবর্তী বিষয় যেটা আরেকটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ডেল্টা, বা যেটাকে আমরা বলি বদ্বীপ। এই বদ্বীপ কাকে বলে? নদী যখন মোহনার কাছে সমুদ্রে এসে মিশছে, সেখানে কি হয়, সেখানে নদীর জলটা সমুদ্রে নিয়ে গিয়ে তার সমস্ত পলি সমুদ্রকে দিয়ে দিতে চায়, কিন্তু সমুদ্র আবার সেই সমস্ত পলিকে জোয়ারের সময় নদীতে ঠেলে দেয়। তো এই নদীর সমুদ্রে নিয়ে যাওয়া এবং সমুদ্র আবার সেগুলোকে নদীতে ঠেলে দেওয়া, এই দেনা পাওনার মাঝে, দেওয়া নেওয়ার মাঝে পলিগুলো মাঝখানে আস্তে আস্তে থিতিয়ে পড়তে থাকে এবং মোহনার কাছে, যেখানে নদীটা গিয়ে মোহনায় মিলিত হচ্ছে, সেখানে এই মাত্রাহীন বয়ের মতন যে আইল্যান্ডগুলো তৈরি হয় সেগুলোকে বদ্বীপ বলে। বদ্বীপ শেপটা হওয়ার কারণ কি? এদিক থেকে জলের ধাক্কাটা লাগছে, জলটা বাইফার্কেট হয়ে দুদিকে বেরিয়ে যাচ্ছে এবং এই আইল্যান্ডের শেপটা বয়ের মতন হয়ে যাচ্ছে। এটা গ্রিক অ্যালফাবেট ডেল্টার মতন দেখতে হয় বলে এটাকে ইংলিশে ডেল্টা বলা হয় এবং বাংলাতে আমরা এটাকে বদ্বীপ বলি। বাংলাতে এটাকেই বলা হয় বদ্বীপ। এই বদ্বীপ তার গঠনের দিক থেকে অনেক রকমের আকৃতির হয়। এগুলো আকার আকৃতির বেসিসেও ভাগ করা যায়, মানে জিওমেট্রিক শেপ কিরকম তার বেসিসেও বদ্বীপকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, তোমাদের বইতেও সেগুলো তোমরা পাবে। এবং এগুলোর বয়সের ভিত্তিতে, মানে কবে তৈরি হয়েছে তার ভিত্তিতেও এগুলোর নানান রকম ভাগ পাবে। যেমন একটা হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ। ধনুকাকৃতি বদ্বীপ বলতে কি বোঝায়? যখন বদ্বীপ সমুদ্রের দিকে ধনুকের মতন এগিয়ে যাচ্ছে, মানে বদ্বীপটা এমনভাবে তৈরি হয়েছে যে সেটা দেখতে মনে হচ্ছে এরকম ধনুকের মতন সমুদ্রের দিকে এগিয়ে গেছে বদ্বীপটা। এদিকে সমুদ্র, আগে হয়তো এরকম কোনো জায়গাতে সমুদ্রটা ছিল, কিন্তু ধীরে ধীরে বদ্বীপ গঠনের ফলে এই ল্যান্ডটা সমুদ্রের দিকে এগিয়ে চলেছে। তো এটা ধনুকাকৃতি হয় বলে এটাকে ধনুকাকৃতি বদ্বীপ বা আর্কুয়েট শেপ ডেল্টা বলে। এটা দেখতে পাবে কোথায়? আমাদের যদি সুন্দরবন ডেল্টাকে দেখো, সুন্দরবন বদ্বীপ সেটা একটা ধনুকাকৃতি বদ্বীপেরই উদাহরণ। এছাড়া গোদাবরী ডেল্টা, মহানদী ডেল্টা, হ্যাঁ, এইগুলো এই ধনুকাকৃতি বদ্বীপেরই উদাহরণ। এরপর নেক্সট বদ্বীপ একটা দেখতে পাওয়া যায় যেটাকে তীক্ষ্ণাগ্র বদ্বীপ বলা হয়। তীক্ষ্ণাগ্র বদ্বীপ, এক মিনিট আমি স্পেলিংটা ঠিক করে লিখে নিই। তীক্ষ্ণাগ্র বদ্বীপ এটা কাকে বলে? মানে ইংলিশে এটাকে বলা হয় কাসপেট ডেল্টা। এই কাসপেট ডেল্টা বলতে কি, যখন নদীটা সমুদ্রে গিয়ে মিশছে এবং যে বদ্বীপটা তৈরি হয়েছে তার অগ্রভাগটা একদম সুচালো, এবং সুচালো অগ্রভাগ বিশিষ্ট যে ডেল্টা, তাকে বলা হয় তীক্ষ্ণাগ্র। মানে এখানে ধনুকের মতন
এরকম সুন্দরভাবে বাঁক নিয়ে এই ডেল্টাটা তৈরি হয়নি, একদম সুচালোভাবে এগিয়ে গেছে, একদম করাতের কাটার মতন দেখতে, তীক্ষ্ণ। তো এটাকেই বলা হয় তীক্ষ্ণাগ্র বদ্বীপ বা কাসপেট ডেল্টা। ইটালিতে তাইবার বলে একটা নদী আছে, এই তাইবার নদীর যে বদ্বীপ সেটা তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ। আমাদের ভারতে এই কাসপেট ডেল্টার উদাহরণ পাওয়া যায় না। এরপর আরেকটা ডেল্টা হয় যেটাকে বলা হয় পাখির পায়ের মতন ডেল্টা, যেটাকে তোমাদের ভাষায় মানে পাখির পায়ের মতন বদ্বীপই বলা হয়, এছাড়া আর কোনো নাম নেই। এই এই ডেল্টাটা মানে ইংলিশে বলে বার্ডস ফুট ডেল্টা, পাখির পায়ের সদৃশ দেখতে হয়। কিরকম হয়? এটা ধরো একটা রিভার যখন সমুদ্রে গিয়ে মিশছে, সেগুলো অনেকগুলো ব্রাঞ্চ তৈরি করে ফেলছে, অনেকগুলো ভাগে ভেঙে যাচ্ছে, এবং এই প্রত্যেকটা ব্রাঞ্চের ওপর একটা করে ডেল্টা ফর্মেশন হয়েছে। তাহলে ঠিক পাখির পায়ের মতন দেখতে অনেকগুলো ডেল্টা এখানে দেখা যাবে। এই রকম যে ডেল্টা সেটাকে বলা হয় বার্ডস ফুট ডেল্টা। এই বার্ডস ফুট ডেল্টা এটা দেখা যায় মিসিসিপি রিভারের ওপর। মিসিসিপি রিভারের যে ডেল্টা সেটা বার্ডস ফুট ডেল্টার এক্সাম্পল, এটা মনে রাখবে। তো এই তিন ধরনের ডেল্টা মোটামুটি আমরা দেখতে পাই। আরেক ধরনের ডেল্টাও রয়েছে যেটাকে ক্ষারীয় ডেল্টা বলে। ক্ষারীয় ডেল্টা আমাদের ভারতবর্ষে নর্মদা তাপ্তি নদীতে দেখা যায়। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ডেল্টার শেপ নেয় না, তো এটা একটা অন্য রকমের শেপ। আরেক এটা মানে অ্যাকচুয়ালি ডেল্টার ফর্ম না হলে তার মোহনার কাছে পলিগুলো জমা হয়ে যে রকমের শেপ তৈরি করে সেটাকেই ক্ষারীয় ডেল্টা বলে। তো এই হচ্ছে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো। আমি এই যে পয়েন্টসগুলো ডিসকাস করলাম, একবার আমি চাইবো যে তোমাদের বইয়ের মধ্যে, তোমাদের সিলেবাসের মধ্যে কিরকম ভাবে সেগুলো রয়েছে সেগুলো তোমরা একবার দেখে নাও। তো দেখো, এখানে এই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো ডিসকাস করা হয়েছে, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তো সেখানে কি রয়েছে? পলল ব্যাজনী দেখতে পাচ্ছ, আমি বলেছি পলল ব্যাজনী কি। এই যে পাহাড়ের থেকে নদীটা নেমেছে, ডায়াগ্রাম দিয়ে সুন্দর বোঝা যাবে জিনিসগুলো। এই যে পাহাড় থেকে নদীটা নেমেছে এবং অনেকগুলো ব্রাঞ্চে ভাগ হয়ে গেছে, এইখানে এই যে নিয়ে এসে সমস্ত পলিকে জমা করেছে, পাখির এটা মানে পাখার মতন দেখতে হচ্ছে বলে এটাকে পলল ব্যাজনী নাম দেওয়া হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলোকে জাস্ট কনসেপ্টগুলোকে বুঝে নেবে, তোমাকে লাইন বাই লাইন মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখতে হবে এই রকম কোনো প্রয়োজন নেই। জাস্ট এইভাবেই লিখবে যেভাবে আমি বলছি, তুমি যেভাবে বুঝতে পারছো জিনিসটা সেইভাবেই খাতায় লিখলে চলবে। তো দেখো, হিমালয়ের পাদদেশে, আন্দিজ রকি পর্বতের পাদদেশে এই ধরনের পলল ব্যাজনী দেখা যায়। তারপরে কি বলেছে? তারপরে বলেছে নদী বাঁক। নদী বাঁক বা যেটাকে বলা হয় মিয়েন্ডার। মিয়েন্ডার মানে কি? নদী সমভূমিতে নামার পরে মধ্য ও নিম্ন প্রবাহে যে একে বেঁকে প্রবাহিত হয় সেটাকেই বলা হয় নদী বাঁক। তুরস্কের একটা নদী আছে মিয়েন্ডার নদী। এই মিয়েন্ডার নদীর নামানুসারে, সেই নদীটা অত্যন্ত এঁকে বেঁকে প্রবাহিত হয়েছে বলে এই নদীর নামানুসারে নদীর এই বাঁকগুলোকে মিয়েন্ডার নাম দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এখানে বলা আছে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের ব্যাপারে আমি ডিসকাস করেছি, কিভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয় তোমরা এখানে ডায়াগ্রামে দেখে নাও। ঘোড়ার খুরের মতন দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। এই নদীটা প্রথম অবস্থায় ছিল, তারপরে টার্ন নিল, বড় আরো টার্ন নিল এবং এটা সোজা পথে বেরিয়ে যাচ্ছে এবং এই হ্রদটাকে অবশিষ্ট অংশরূপে ছেড়ে যাচ্ছে। এইভাবে অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়। তারপরে তুমি এখানে প্লাবন ভূমি দেখতে পারবে। প্লাবন ভূমি কি সেটার সম্পর্কে আমি অলরেডি ডিসকাস করলাম, যে নদীর অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নদীর জল যখন অত্যাধিক বৃদ্ধি পায় তখন নদীর জলের সাথে পলিগুলো মিশ্রিত অবস্থায় থাকে, সেটি উপত্যকা ছাড়িয়ে আশেপাশের অঞ্চলকে প্লাবিত করে এবং পলি বালি কাদা এগুলোকে পার্শ্ববর্তী এলাকায় জমা করে এবং যে সমভূমিটা সৃষ্টি হয় তাকেই প্লাবন ভূমি বলে। একদম এই ভাষাতেই, সিম্পল ভাষাতেই লিখতে হবে, বইয়ের ভাষা ব্যবহার না করলেও চলবে, তুমি যেভাবে বুঝছো সেইভাবেই লিখবে, এতেই নাম্বার
পাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটাই কনসেপ্ট। বরঞ্চ নিজের ভাষায় লিখলে যারা খাতা চেক করবেন তারা বেশি খুশি হবেন যে তুমি ব্যাপারটা বুঝেছো, বইয়ের ভাষা ব্যবহার করলে নয়। স্বাভাবিক বাঁধের কথা বলেছি। স্বাভাবিক বাঁধ কি? যখন নদীতে বন্যা হয়, নদীর আশেপাশের অঞ্চলগুলোতে পলি বেশি পরিমাণে জমা হয়, সেই কারণে সেই জায়গাগুলো উঁচু হয়ে বাঁধের মতন অবস্থান করে, তাকেই স্বাভাবিক বাঁধ বলে। স্বাভাবিক বাঁধের নদী দিকের ঢাল খাড়া এবং প্লাবনভূমির দিকের ঢালটা ক্রমশ ঢালু হয়। স্বাভাবিক বাঁধের উচ্চতা 2 থেকে 3 মিটার, কিন্তু পো, হোয়াংহো প্রভৃতি নদীতে 7 থেকে 10 মিটার পর্যন্ত স্বাভাবিক বাঁধ দেখা যায়। মিশরের নীল নদে স্বাভাবিক বাঁধ প্রচুর পরিমাণে দেখা যায়। এরপরে রয়েছে খাড়ি। খাড়ি কি? খাড়ি হচ্ছে নদী যখন সমুদ্রে গিয়ে মিশছে, যখন মোহনার কাছে নদীর স্রোত কমে যায়, মোহনার কাছে নদীর স্রোত বেশি হলে অথবা জোয়ার ভাটার প্রকোপ অধিক থাকলে নদীবাহিত পলি, কাদা, বালি প্রভৃতি সঞ্চিত হতে পারে না। এর ফলে নদীর মোহনা যথেষ্ট খোলা ও চওড়া হয়, একে খাড়ি বা ফার্থ বলা হয়। বর্তমানে সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদীগুলি খাড়ির অন্তর্গত। উদাহরণ, রাশিয়ার উত্তরাংশে অবস্থিত ওব নদীর মোহনায় অবস্থিত খাড়িটি পৃথিবীর দীর্ঘতম খাড়ি। মানে যেখানে নদীটা সমুদ্রে গিয়ে মিশছে সেখানে পলি জমা হওয়ার পরিমাণ কম, তার ফলে নদীর মোহনাটা যথেষ্ট প্রশস্ত, সেটাকে খাড়ি বলে। এরপরে বদ্বীপ কাকে বলে সেটাও আমরা ডিসকাস করেছি। বদ্বীপ কেন নাম হয়েছে? গ্রিক অক্ষর ডেল্টার থেকে বদ্বীপ নামকরণ। গঙ্গা ব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, অর্থাৎ যেটা আমরা সুন্দরবন নামে চিনি। এই বদ্বীপের আকার আকৃতি অনুযায়ী বদ্বীপকে ভাগ করা হয়েছে ধনুক আকৃতি বদ্বীপ, তারপরে রয়েছে ধনুক আকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ। এই যে এটা হচ্ছে ধনুক আকৃতি বদ্বীপ, ধনুকের মতন এগিয়ে গেছে সমুদ্রে। এটা হচ্ছে তীক্ষ্ণ সূচালো অগ্রভাগ বিশিষ্ট। এখানে দেখো খুব একটা বেশি শাখা নদী তৈরি করেনি। এই ধনুক আকৃতি বদ্বীপে যখন অনেকগুলো শাখা নদী তৈরি হয়েছে এবং এই শেপটা তৈরি হয়েছে, এখানে শাখা নদীর সংখ্যা কম, একটাই প্রধান নদী যেটা সমুদ্রে গিয়ে মিশছে এবং এই বদ্বীপটা তৈরি করছে, সেই কারণে এটা তীক্ষ্ণ অগ্রভাগ বিশিষ্ট হয়। আর এটা হচ্ছে পাখির পায়ের মতন দেখতে বদ্বীপের উদাহরণ। তো এই 3 ধরনের বদ্বীপ সম্পর্কে আমি ডিসকাস করেছি অলরেডি। এরপর নেক্সট পয়েন্ট, এখানে কতগুলো ছোট ছোট পয়েন্ট আছে, এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে শর্ট কোশ্চেন আনসার অ্যাটেম্প করার জন্য। যেমন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কি? ভেনিজুয়েলাতে অবস্থিত। ভেনিজুয়েলা অর্থাৎ দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ভেনিজুয়েলার কান্ট্রিতে আরিনাকো নদীর ওপর অ্যাঞ্জেল জলপ্রপাত। এই অ্যাঞ্জেল জলপ্রপাতের হাইট 979 মিটার। মনে রাখবে আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকাল। কুঞ্চিকাল জলপ্রপাত, যেটার উচ্চতা 455 মিটার, অর্থাৎ 455 মানে পৃথিবীর হাইয়েস্ট যেটা তার প্রায় অর্ধেকের মতো, অর্ধেকের থেকেও কম। তো এটাই আমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট। বারাহি নদীর ওপর আছে, বারাহি নদীর ওপর আছে, কর্ণাটকাতে অবস্থিত। এবার পৃথিবীর বৃহত্তম সর্বাধিক জল বহনকারী জলপ্রপাত হচ্ছে জাইরে দেশের কঙ্গো বা জাইরে নদীর ওপর স্ট্যানলি বা বোয়ামা জলপ্রপাত। এই আফ্রিকাতে অবস্থিত এই নদীটা কঙ্গো নদী, সেই কঙ্গো নদীর ওপর স্ট্যানলি বা বোয়ামা জলপ্রপাত সব থেকে বেশি পরিমাণে জল প্রবাহিত করে। ওকে, এরপরে পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হলো লাউস দেশের মেকং নদীর গ্রেট র্যাপিডস বা খোন জলপ্রপাত। পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন কি? দীর্ঘতম ক্যানিয়ন, ক্যানিয়ন বলতে কি বোঝায়? যে পথ ধরে নদীটা প্রবাহিত হয় তাকে ক্যানিয়ন বলে। তো দীর্ঘতম ক্যানিয়ন হচ্ছে পেরু দেশের কলকা নদীর এল ক্যানন দা কলকা। এল ক্যানন দা কলকা মানে ওই ক্যানিয়নটার কথাই বলছে এখানে। এটা পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়ন। এর গভীরতা 4375 মিটার। মানে কতটা গভীর ইমাজিন করতে পারছো? 4375 মিটার। আমাদের হিমালয় পর্বতের বেশিরভাগ জায়গারই গড় উচ্চতা 4375 মিটার। পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ হচ্ছে ইয়াহা দে মারাখো।
ইয়াহা এই ইয়াহাদে মারাজো, এটাকে মারাখো উচ্চারণ করে দক্ষিণ আমেরিকার লোকেরা। ইলহাদে মারাজো, এটা আমাজন নদীর মোহনার কাছে অবস্থিত। হ্যাঁ, এটা ব্রাজিলের, যেখানে আমাজন নদী মোহনাতে পতিত হচ্ছে, সেইখানে অবস্থিত এই দ্বীপটা। ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হচ্ছে কর্ণাটক রাজ্যে শরাবতী নদীর ওপর যোগ বা গেটসোপ্পা 253 মিটার। এটা একটু ব্যাকডেটেড ডেটা, এটা এখন মনে রাখার দরকার নেই, কারণ এই জলপ্রপাত এখন ভারতের টপ 5টার মধ্যেই নেই। 253 মিটার, হ্যাঁ, তবে এটা জলের পরিমাণের দিক থেকে সব থেকে বেশি, মানে প্রচুর পরিমাণে জল এই নদীটা প্রবাহিত করে, এই জলপ্রপাতটার থেকে উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ছে। তাই অ্যামাউন্ট অফ ওয়াটার, জলপ্রবাহের পরিমাণ এই জলে অনেক, এই ওয়াটারফলটাতে, জলপ্রপাতটাকে অনেক বেশি। আর ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হচ্ছে ব্রহ্মপুত্রের মাজুলি, এটা আসামে অবস্থিত। এই আসামের মাজুলি, এটা ভারতের সব থেকে বৃহত্তম। ওকে, এবং এটা এতই বড় যে আসাম সরকার এটাকে এখন একটা জেলা ঘোষিত করেছে। প্রায় 1.5 লাখের মতন লোক এই আইল্যান্ডে, এই দ্বীপে বসবাস করে। আচ্ছা, এবার এখানে কিছু পয়েন্ট আলোচনা করা আছে, সেগুলো হচ্ছে কেন একটা নদীতে বদ্বীপ তৈরি হয়, নদীতে বদ্বীপ তৈরির কারণগুলো কি কি, সেগুলো এক এক করে এখানে মেনশন করা আছে। যেমন প্রথম পয়েন্ট, নদীর স্রোতের বেগ। যদি স্রোতের বেগ বেশি থাকে, যেখানে নদী মোহনাতে গিয়ে মিশছে, সেখানে যদি স্রোত বেশি হয়, তাহলে সেখানে কি বদ্বীপ তৈরি হওয়ার মতন পরিবেশ তৈরি হবে? হবে না। তার মানে নদীর বেগ কম থাকতে হবে, তাহলেই তো পলিগুলো জমা হবে, স্থায়ী হবে। তো এই কারণে নদীর মোহনার কাছে স্রোতের বেগ কম থাকতে হবে, তবেই পলি, কাকর, নুড়ি, বালি এগুলো জমা হবে। নেক্সট বলেছে পলল রাশির পরিমাণের আধিক্য। অধিক পরিমাণে পলি যদি নিয়ে আসে, পলল রাশি যদি অধিক পরিমাণে নদী প্রবাহিত করে নিয়ে আসে, তবেই তো জমা করবে, তবেই তো সেখান থেকে ল্যান্ড তৈরি হবে, বদ্বীপ তৈরি হবে। তাই পলল রাশির আধিক্য থাকতে হবে, এবং সেই পলল রাশি যাতে নদীর দ্বারা অপসারিত না হয়। কোনো সমুদ্র বা হ্রদের অপসারণকারী শক্তিগুলো যে পরিমাণ পলল রাশি অপসারণ করতে পারে, নদীবাহিত পলল রাশি তার পরিমাণ তার থেকে বেশি পরিমাণে হতে হবে। মানে যত পরিমাণ পলি সেই নদী বা সেই সমুদ্র সেখান থেকে অপসারিত করতে পারে, সরিয়ে দিতে পারে, তার থেকে বেশি পরিমাণে জমা হলে তবেই বদ্বীপ গঠন হবে। সরিয়ে দেওয়ার থেকে জমার পরিমাণ বেশি হতে হবে, তবেই পলি বাড়বে আস্তে আস্তে। অগভীর সমুদ্র হতে হবে, গভীর সমুদ্র হলে তো সেই পলি সব নিচের দিকে নেমে চলে যাবে, সেখানে পলি গঠিতই হবে না। তাই সমুদ্র অগভীর হতে হবে। তারপর জোয়ার ভাটার পরিমাণ, সমুদ্রে জোয়ার ভাটার প্রকোপ কম হলে, হ্যাঁ, জোয়ার ভাটা যদি বেশি হয়, তাহলে পলিগুলো স্থায়ী হতে পারবে না, এক জায়গায় স্থির হতে পারবে না। তাই জোয়ার ভাটার প্রকোপ কম থাকতে হবে। সমুদ্র স্রোতের প্রাবল্য কম থাকতে হবে, সমুদ্র স্রোত যাতে বেশি স্পিডে না প্রবাহিত হয় সেখানে। সমুদ্রে নদী যখন মিশবে গিয়ে, তখন অত্যন্ত ধীর গতিতে মিশবে। সমুদ্র জলের লবণতা বেশি থাকতে হবে, লবণতা বেশি থাকলে কি হবে, সেটা ভারী হয়ে পড়বে, থিতিয়ে পড়বে। লবণাক্ত হলে সেগুলো থিতিয়ে পড়তে শুরু করবে। আচ্ছা, এরপরে আর কিছু অন্যান্য কারণ রয়েছে, যেমন বায়ু প্রবাহ। যেদিক থেকে নদীটা প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে পলিগুলো সঞ্চিত হতে শুরু করে। তারপর উন্মুক্ত সমুদ্রে, আবদ্ধ সমুদ্রে বদ্বীপ গঠনের, মানে উন্মুক্ত সমুদ্র অপেক্ষা আবদ্ধ সমুদ্রে বদ্বীপ গঠনের কাজ দ্রুত হয়। তার কারণ সেই সমুদ্রে এই পলিগুলো জমা হওয়ার স্পিডটা অনেক বেশি, এই জন্য অনেক দ্রুত বদ্ধ সমুদ্রে তাড়াতাড়ি বদ্বীপ গঠন হয়। এছাড়া উপকূল কি ধরনের শিলা দ্বারা গঠিত, উপকূলের আকৃতি কি, এই সমস্ত পয়েন্ট, উপকূলের ঢাল কিরকম, কোন দিকে ঢালটা, সেই সমস্ত পয়েন্ট বদ্বীপ তৈরির ক্ষেত্রে সাহায্য করবে। তবে ঋতু অনুসারে নদীতে জলপ্রবাহের হ্রাস বৃদ্ধি ঘটে বলে সকল ঋতুতে বদ্বীপ গঠনের হার সমান থাকে না। এটাও আমাদের জানতে হবে যে বর্ষাকালে কি হবে, প্রচুর পরিমাণে জল চলে আসবে,
আবার শীতকালে জলের পরিমাণ কমে যাবে। এবার জলের পরিমাণ বাড়া বা কমার সাথে সাথে পলির পরিমাণ বাড়া বা কমার সম্পর্ক রয়েছে। তো সেই হিসাবে এক এক ঋতুতে এক এক রকমের পলির গঠন দেখা যায়। তো এই সমস্ত কারণগুলো কোনো একটা জায়গায় পলি গঠন বদ্বীপ গঠন হবে কিনা সেটাকে কন্ট্রোল করে, সেটাকে নিয়ন্ত্রণ করে। ওকে, তো এটা আমরা দেখলাম কি সঞ্চয় কার্যের ফলে নদীতে কি কি ভূমিরূপ তৈরি হয়। এবার এখানে তোমাদের তারপরের যে টপিক রয়েছে, দেখো এইগুলো সমস্ত বিষয় থেকেই ছোটখাটো প্রশ্ন তৈরি করে দিতে পারে যে গঙ্গা, পদ্মা, মেঘনার বদ্বীপের সক্রিয় অংশের ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব কি। মানে আমাদের যে সুন্দরবন যে ডেল্টাটা তৈরি হয়েছে, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টা, সেই ডেল্টার ওপর যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, তার প্রভাব কি সেটা তোমাকে শর্ট কোশ্চেন হিসাবে জিজ্ঞেস করতে পারে। তো সেখানে তোমাকে পয়েন্ট ওয়াইজ মেনশন করতে হবে যে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে। হিমবাহগুলো, যেগুলো মেরু হিমবাহ রয়েছে বা পার্বত্য হিমবাহ রয়েছে, সেগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে, অর্থাৎ বরফ গলে যাচ্ছে। বরফ গলে গেলে সমুদ্র জলের উচ্চতা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। যেই সমুদ্র জলের উচ্চতা বাড়তে শুরু করবে, উপকূল অঞ্চলগুলো সমুদ্রের তলায় ডুবে যেতে শুরু করবে। তাই আমরা দেখতে পাই এই যে বেডফোর্ড এখানে বলেছে যে 2 দশক মানে 20 বছর ধরে ভারতের সুন্দরবন অংশে বেডফোর্ড, সুপারি ভাঙা, কাবাসগাদি এবং লোহাচূড়া, এই 4টি দ্বীপ সমুদ্রের তলায়, সমুদ্র গ্রাস করে নিয়েছে, সমুদ্রের তলায় চলে গেছে, অবনমিত হয়ে গেছে। কারণ কি? কারণ সমুদ্রের জলস্তর 3.14 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সুনামি ও আয়লার মতন ঘটনা বারবার ঘটছে, এবং সুনামি আয়লার মতন ঘটনা ঘটলে সুন্দরবনের যে নর্মাল যে প্রসেসটা, সেখানকার বনভূমিগুলোকে বিধ্বস্ত করছে, সেখানকার ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, সেখানকার বদ্বীপ তৈরির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই তাড়াতাড়ি বদ্বীপগুলো গঠন হচ্ছে না। তো যত এই বিশ্ব উষ্ণায়ন ঘটবে, এই সাইক্লোন, কারণ পৃথিবীর উত্তাপ যদি বেড়ে যায় তাহলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবণতাও বেড়ে যাবে, এবং ঘূর্ণিঝড় যদি বেশি তৈরি হয় তাহলে বেশি পরিমাণে ঝড় এসে আমাদের ল্যান্ডকে হিট করবে, আমাদের সুন্দরবনকে আঘাত করবে, এবং সেখানে ক্ষতিও অনেক বেশি হবে। এই সুন্দরবন একটা বিশাল বড় অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ উদ্ভিদ পাওয়া যায়। এখানে বলেছে 98টি ম্যানগ্রোভ প্রজাতির উদ্ভিদ, এবং জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে 1586টি প্রজাতির প্রাণীর এখানে অস্তিত্ব রয়েছে। তার মানে এত পরিমাণে প্রাণী এখানে, সুন্দরী গাছ, রয়্যাল বেঙ্গল টাইগার, তারপরে জলের মধ্যে আমরা কুমির দেখতে পাই, বিভিন্ন রকমের পাখি বাইরের থেকে আসে। তো একটা খুব সুন্দর একটা বায়োলজি তৈরি করে। এটাকে বায়োলজিক্যাল রিজার্ভ বলা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয় সুন্দরবনকে, কারণ প্রাণী বৈচিত্র্য প্রচুর এখানে সুন্দরবনে। যদি বারবার আমরা ঘূর্ণিঝড় দেখি, বারবার সেখানকার আবহাওয়া পরিবর্তন হয়, তাহলে এই প্রাণীগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে, এবং একটা প্রাণী যদি বিলুপ্ত হয় তাহলে তার হাত ধরে তার উপর ডিপেন্ড করা অন্যান্য প্রাণীগুলোও বিলুপ্ত হয়ে যায়। তো এই ঘটনাও আমরা এখানে দেখতে পারবো। ওকে, সুন্দরবনের অর্থনীতি এই বনজ সম্পদ, কৃষিজ সম্পদ, এগুলোর উপর নির্ভর করে। যদি সেগুলোই ক্ষতিগ্রস্ত হয় তাহলে এখানকার মানুষের অর্থনীতির উপর সেটার প্রভাব বিস্তার করবে। নদী দূষিত হয়ে পড়ছে, মৎস্য সম্পদ হ্রাস পাবে, হ্যাঁ, বনজ সম্পদ হ্রাস পাবে, তাহলে মানুষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। মানুষ এইগুলোর ওপর ডিপেন্ড করে জীবিকা নির্বাহ করে। তো এই সমস্ত ঘটনাগুলো আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের সাথে, পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির সাথে জড়িত। এইগুলো আমাদের এই নদী চ্যাপ্টারটার মধ্যে পড়ে রাখতে হবে। আর একটা লাস্ট পয়েন্ট যেটা আমি আলোচনা করে দিই, সেটা হচ্ছে যে এই যে বিশ্ব উষ্ণায়ন, এর ফলে 3টে দ্বীপের কথা এখানে আলোচনা করেছে তোমাদের বইতে, সেটা হচ্ছে লোহাচূড়, নিউমোর এবং ঘোড়ামারা। এই 3টে দ্বীপ, যেগুলো সুন্দরবনের দ্বীপ আর কি, আমাদের পশ্চিমবঙ্গেরই অংশ, সুন্দরবনের দিকে অবস্থিত এই দ্বীপগুলো। এই দ্বীপগুলোর পরিস্থিতি কি? ধীরে ধীরে এগুলো জলের তলায় তলিয়ে যাচ্ছে।
সেগুলোর পরিস্থিতি কি? লোহাচূড়া দ্বীপটার সম্পর্কে দেখো, এটি সুন্দরবন জাতীয় উদ্যানের অবস্থিত। 1980 খ্রিস্টাব্দে এবং 2006 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে দ্বীপটি নিমজ্জিত হয়। এপ্রিল 2009 খ্রিস্টাব্দে দ্বীপটি পুনরায় জেগে ওঠে। এখানে প্রায় 6000 লোক বাস করত। বিজ্ঞানীরা মনে করেন বদ্বীপ ক্ষয়, সাইক্লোন, জলোচ্ছ্বাস, সমুদ্রের জলতল বৃদ্ধি ইত্যাদির কারণে এই অঞ্চলে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। তো সিম্পল জিনিস, একটু আগেই যে বিষয়গুলো আলোচনা করলাম, যে তাপমাত্রা বৃদ্ধি, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, তার ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, তার ফলে বারবার সাইক্লোন, বারবার ঘূর্ণিঝড়গুলোর এসে আঘাত করা, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। তো তার ফলে এই আইল্যান্ডগুলো অবনমিত হচ্ছে। একসময় যেখানে মানুষ বসবাস করত, সেই আইল্যান্ডগুলো এখন সমুদ্রের তলদেশে তলিয়ে গেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে সেগুলো ধ্বংসের পথে আস্তে আস্তে। নিউমোর আইল্যান্ড, এই নিউমোর আইল্যান্ডটার আমরা নাম শুনেছি, এটাকে পূর্বাশা আইল্যান্ডও বলা হয়। তো নিউমোর বা পূর্বাশা আইল্যান্ড, এটা সুন্দরবনের একটা বিপন্ন বদ্বীপ। বিপন্ন বলেছে কেন? কারণ এটাও এই তলিয়ে যাওয়ার পথে। এটি হাড়িয়াভাঙা নদীর মুখ থেকে 2 কিলোমিটারের মধ্যে অবস্থিত বসতিহীন একটি দ্বীপ। কারণ এটা সমুদ্রের উপরে ভেসে উঠতেই পারেনি, বসবাস শুরু হয়নি। আমেরিকার উপগ্রহ মারফত এটি আবিষ্কৃত হয় 1974 খ্রিস্টাব্দে। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে এই দ্বীপটা আছে। প্রচন্ড বড় একটা আইল্যান্ড। প্রতি বছর বন্যায় দ্বীপটি পলি সমৃদ্ধ হচ্ছে। 1981 খ্রিস্টাব্দে এটি ভারতের অন্তর্ভুক্ত হয়। এটা নিয়ে আমাদের বাংলাদেশের সাথে বিবাদ ছিল। পরবর্তীকালে এটা 1981 সালে ভারতের অন্তর্গত করা হয়। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের ফলে এটি জলের তলায় তলিয়ে গেছে। মানে এটা জলের ওপরে উঠে বেরিয়ে আসতেই পারেনি, কারণ আস্তে আস্তে সমুদ্র জলের উচ্চতা বাড়ছে। এবং আরেকটি দ্বীপের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। এই ঘোড়ামারা, এটি আয়তনে ছোট, জনবসতি খুব কম। বিশ্ব উষ্ণায়নের ফলে এখানে প্রতি বছর 5 মিলিমিটার সমুদ্র জলতল বৃদ্ধি পাচ্ছে। এই 5 মিলিমিটারটা কিন্তু কম নয়। প্রতি বছর যদি 5 মিলিমিটার করে বৃদ্ধি পায়, তাহলে বুঝতেই পারছো যে 10 বছর পরে কোথায় গিয়ে দাঁড়াবে। এবং বদ্বীপ ক্ষয়ের ফলে শীঘ্রই জলের তলায় চলে যাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানের গবেষক সুগত হাজরা বলেছেন, ইতিমধ্যে ঘোড়ামারা দ্বীপের অধিকাংশ জলের তলায় নিমজ্জিত হয়েছে। অর্থাৎ আস্তে আস্তে যে মানুষরা বসবাস করতো এখানে, তারাও তাদের বসতি ত্যাগ করে অন্যত্র সরে যেতে বাধ্য হবে। কারণ এখানে থাকলে সাইক্লোনের সময় ভয়াবহ অবস্থা হবে। তো সেই কারণে এখানে থাকাটা সুবিধাজনক নয়। এই হচ্ছে আমাদের সুন্দরবনের কয়েকটা দ্বীপের অবস্থা আমরা শুধুমাত্র এখানে দেখলাম। এরকম প্রচুর দ্বীপ রয়েছে যেগুলো আস্তে আস্তে ধ্বংসের মুখে। তো সেই ধ্বংসের হাত থেকে এই আইল্যান্ডসগুলোকে বাঁচানোর একমাত্র রাস্তা বিশ্ব উষ্ণায়নকে নিয়ন্ত্রণ করা। যেটা আমরা সবাই জানি যে বিশ্বের উষ্ণায়ন, কার্বন ডাই অক্সাইড, CO2, কার্বন মনোঅক্সাইড, তারপরে CFC, ক্লোরোফ্লোরো কার্বন, এই সমস্ত গ্যাসের উৎপাদন বৃদ্ধির ফলে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে। সেগুলোকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, সেগুলোর সম্পর্কে আমাদের চিন্তাভাবনা করতে হবে। তবে সেই চিন্তাভাবনাটা যে শুধু কোনো একটা অর্গানাইজেশন করবে বা কোনো গভর্নমেন্ট করবে তা নয়, প্রত্যেকটা মানুষকে এই ব্যাপারে সচেতন হতে হবে। যদি প্রত্যেকটা মানুষ সচেতন না হয়, প্রত্যেকটা মানুষের মধ্যে পরিবেশ প্রকৃতির প্রতি কোনো ভালোবাসা না জন্মায়, তাহলে কোনো সরকার, কোনো অর্গানাইজেশন, কোনো ডিপার্টমেন্ট এই কাজ করে উঠতে পারবে না। এর জন্য প্রত্যেকটা মানুষের অবদান দরকার। ওকে, তো এই যে বিষয়টা আমরা আলোচনা করলাম, এটা হচ্ছে তোমাদের নদী রিলেটেড যে অংশটা ছিল তোমাদের সিলেবাসে, নদী রিলেটেড। তো এর পরে তোমাদের পরের একটা টপিক রয়েছে হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ। যেরকম আমরা নদীতে দেখলাম, নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলো আগের ক্লাসে ডিসকাস করেছি। আজকে সঞ্চয় কার্যের ফলে কি কি ভূমিরূপ হয় সেটা ডিসকাস করলাম। তো ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, এগুলোকে আমরা নদীর ক্ষেত্রে যেরকম ভাবে পড়লাম, সেরকম ভাবেই হিমবাহের ক্ষেত্রেও সেই বিষয়গুলো আলোচনা করব, যে কি করে হিমবাহ ক্ষয় করে, হিমবাহের ক্ষয়ের প্রক্রিয়াগুলো কি কি, হিমবাহ কাকে বলে, তার ক্ষয়ের প্রক্রিয়াগুলো কি কি, তারপর হিমবাহর দ্বারা ক্ষয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়, হিমবাহের দ্বারা সঞ্চয়ের ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়। ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ, সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, এই সমস্ত জিনিস আমরা ডিসকাস করব পরের ক্লাসে। আজকে এই পর্যন্ত আমরা নদীর সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে ফেলেছি। তোমরা নদীটা নিজেরা
পড়ে রেডি করে নাও, এই বিষয়গুলো একটু কনসেপচুয়ালি বুঝে নাও, মাথার মধ্যে ঢুকে নাও, এবং অবশ্যই এই পয়েন্টসগুলো যখন পড়বে তার সাথে সাথে নিজেরা ডায়াগ্রাম ড্র করার চেষ্টা করবে। যখনই তুমি বদ্বীপের কোনো একটা জিনিস বর্ণনা করছো, সাথে সাথে বদ্বীপের ছবি আঁকার চেষ্টা করো। তারপরে যখন অশ্বক্ষুরাকৃতি হ্রদের কথা বলছো, অশ্বক্ষুরাকৃতি হ্রদের ডায়াগ্রাম আঁকার চেষ্টা করো। পলল বেজনী, তার ছবি দাও। তো জিওগ্রাফিতে কিন্তু লেখার সাথে সাথে ডায়াগ্রাম মাস্ট, এটা তোমাদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। সেই কাজটা করতে থাকো। পরের ক্লাসে আমি আবার এই তোমাদের ক্লাসটাকে কন্টিনিউ করব হিমবাহের দ্বারা তৈরি ভূমিরূপ এবং তার যাবতীয় ব্যাপার নিয়ে। ওকে, তো আজকের মতন আজকের এই ক্লাসটা এখানেই কমপ্লিট করলাম। সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে থাকো এবং ক্লাস ফলো করতে থাকো। থ্যাংক ইউ।